প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধনের আয়নীকরণ শক্তি। তো আমরা দেখি আয়নীকরণ শক্তি বলতে কি বুঝো? আয়নীকরণ শক্তি হচ্ছে এক মোল পরিমাণ গ্যাসীয় কোনো বিচ্ছিন্ন পরমাণু হতে একটি ইলেকট্রন অপসারণ করতে করে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। তো এই আয়নীকরণ শক্তি যেমন এই একটি পরমাণুকে একটি মৌলের ধরে নেওয়া যাক একটি সোডিয়ামের একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস। এই অটোনমাস এনার্জি লেভেলের ইলেকট্রনকে অপসারণ করে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা তাপ শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে সোডিয়াম একটি পরমাণু আছে, সোডিয়ামের অটোনমাস এনার্জি লেভেল থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে এখানে আয়নীকরণ শক্তির প্রয়োজন হয় 496 কিলোজুল পার মোল। এই শক্তি হচ্ছে এই আয়নটি ফর্ম করার ক্ষেত্রে তার আয়নীকরণ শক্তি। অনুরূপভাবে পটাশিয়াম মৌলের একটি পরমাণুকে গ্যাসীয় অবস্থায় একটি ইলেকট্রন অপসারণ করতে তার আয়নীকরণ শক্তির প্রয়োজন হয় 419 কিলোজুল পার মোল। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের এক মোল ম্যাগনেসিয়াম হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে এখানে শক্তির প্রয়োজন হয় 738 কিলোজুল পার মোল। তো একটি কথা লক্ষণীয় যে আয়নীকরণ শক্তি একটি ধনাত্মক প্রক্রিয়া, যার কারণে তার তাপ শক্তির মানটা ধনাত্মক দেখানো হয়। তাহলে আমরা বুঝি যে আয়নীকরণ শক্তি হচ্ছে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে একটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় বা তাপ শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এখানে বোর্ডে আমি দেখাচ্ছি, শিক্ষার্থীরা দেখো, এখানে সোডিয়ামের গ্যাসীয় অবস্থায় তার একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে 496 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়। অনুরূপভাবে পটাশিয়ামের ক্ষেত্রে 419 এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 738 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়, যার কারণে এর আয়নীকরণ শক্তি হচ্ছে ম্যাগনেসিয়ামের 738 কিলোজুল পার মোল। এখন দ্বিধনাত্মক চার্জের ক্ষেত্রে এই সোডিয়ামের একক ধনাত্মক চার্জযুক্ত আয়ন হতে দ্বিধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে আরো যদি একটি ইলেকট্রন অপসারণ করতে হয় তাহলে এখানে শক্তির পরিমাণ অনেক বেশি, 4562 কিলোজুল পার মোল। এত শক্তির প্রয়োজন হয় কেন? তার কারণ হচ্ছে এই যে সোডিয়াম আয়ন তার ইলেকট্রন বিন্যাসটা অষ্টকপূর্ণ থাকে, 2-8 এ থাকে, এটা থাকে আবার 2-8-1। এই বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন অপসারণ করতে শক্তির প্রয়োজন কম হয়, কিন্তু এখানে সোডিয়ামের আয়ন হতে অষ্টক ভাঙতে হবে। অষ্টক ভেঙে দ্বিধনাত্মক চার্জে পরিণত করতে শক্তির প্রয়োজন অনেক বেশি হয়, যা অবাস্তব, যা সম্ভব নয়। ঠিক পটাশিয়ামের ক্ষেত্রে এই পটাশিয়াম আয়নের ক্ষেত্রেও দ্বিধনাত্মক চার্জে পরিণত করতে অনেক পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যেখানে দেখা গেছে 3051 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়। এই জন্য এই সোডিয়ামের দ্বিধনাত্মক চার্জ এবং পটাশিয়ামের দ্বিধনাত্মক চার্জে পরিণত করা বাস্তবে অসম্ভব। কিন্তু এক্ষেত্রে আবার ম্যাগনেসিয়াম এটা সম্ভব হয়। ম্যাগনেসিয়ামের দ্বিধনাত্মক চার্জে পরিণত করতে শক্তির প্রয়োজন হয় 1450 কিলোজুল পার মোল শক্তি শোষিত হয়। তার কারণে ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠিত হলেও সোডিয়াম 2+ এবং পটাশিয়াম 2+ আয়ন এর গঠন সম্ভব নয়। এখন আমরা দেখি এই মৌলসমূহের আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক ধর্মটা
একই পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয় এবং একই গ্রুপে কিভাবে পরিবর্তিত হয়। একই গ্রুপে আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকে। একই গ্রুপে আয়নীকরণ যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপে, যেমন 1 নম্বর গ্রুপ বা আয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আয়নীকরণ শক্তির মান ক্রমান্বয়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। তার কারণ হলো এখানে একই গ্রুপে যখন মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে তার আকার বৃদ্ধি পায়, তার নিউক্লিয়ার চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, এতে বহিঃস্থ শক্তি স্তরকে ইলেকট্রন দ্বারা যে আকর্ষণ শক্তি এটা কমে যায়। এর কারণে তার বহিঃস্থ শক্তি স্তরের যে ইলেকট্রন একে সহজে সরানো সম্ভব হয় এই আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে। তার কারণে আয়নীকরণ শক্তি একই গ্রুপে উপর হতে নিচের দিকে নামতে থাকলে তা কমতে থাকে। আয়নীকরণ শক্তি এভাবে কমতে থাকে, যেমন লিথিয়াম থেকে পটাশিয়াম, তারপরে রুবিনিয়াম, এভাবে আয়নীকরণ শক্তিটা একই গ্রুপে কমতে থাকে। আবার একই পর্যায়ে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। যেমন সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এর ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে 281, 282, 283। দেখা যায় একটি পর্যায়ে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তি স্তর সৃষ্টি হয় না, কিন্তু প্রত্যেকটি শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বাড়তেছে, অর্থাৎ তার নিউক্লিয়ার চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। এতে তার আকারটা একটু সংকুচিত হয়। এর কারণে নিউক্লিয়াস বহিঃস্থ শক্তি স্তরকে সজোরে আকৃষ্ট করে, ফলে এখান থেকে ইলেকট্রন অবস্থান করতে হলে বেশি শক্তি লাগে। যার কারণে একই পর্যায়ে বাম হতে ডান দিকে যাওয়ার সাথে সাথে তার পারমাণবিক যে আয়নীকরণ শক্তির মান সাধারণত বৃদ্ধি পায়। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত একই পর্যায়ে মৌলগুলোর একই পর্যায়ে বাম হাতে ডান দিকে গেলে তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। একই পর্যায়ে সাধারণত বৃদ্ধি পায়, কিছু ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রমটা আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত ধর্ম, তা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তির সংজ্ঞা আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো পর্যায়ভিত্তিক ধর্ম, ওই যে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তিত পর্যায়ভিত্তিক ধর্মই হচ্ছে যে কোনো পর্যায়ে বা গ্রুপে পর্যায় সারণীর যে পরিবর্তন হয়, এই পরিবর্তন আবার যে পরিবর্তনের একটা পুনরাবৃত্তি ঘটে। এই পুনরাবৃত্তিটাই হচ্ছে মূলত পর্যায়ভিত্তিক ধর্ম। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে পর্যায়ভিত্তিক ধর্ম হলো এই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মৌলসমূহের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এছাড়া ধাতব ধর্ম, যোজ্যতা, এগুলো মূলত মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। এদের মধ্যে আজকে আমরা আলোচনা করব আয়নীকরণ শক্তি এবং আয়নীকরণ শক্তি মৌলসমূহের একই গ্রুপে কিভাবে পরিবর্তিত হয় এবং একই গ্রুপে একই পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয় তা আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এই মৌলসমূহের গ্রুপ ভিত্তিক সম্পর্ক কোনো একটি পর্যায় সারণীর কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে একই গ্রুপে আয়নীকরণ শক্তির মান
ধীরে ধীরে কমতে থাকে। তার মূল কারণ হলো একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তি স্তরের জন্ম হয়। নতুন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয়। এতে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যায়। দূরত্ব বেড়ে যাওয়ার কারণে পরমাণুর আকার বৃদ্ধি পায়। এতে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে শক্তির মান কম লাগে, বিধায় আয়নীকরণ শক্তির মান কমে যায়। আমি এখানে বোর্ডে দেখিয়েছি গ্রুপ 1 এর কিছু মূল্য, যেমন লিথিয়াম যার আয়নীকরণ শক্তি হচ্ছে 520 কিলোজুল, সোডিয়ামের 796 কিলোজুল, পটাশিয়ামের 419 কিলোজুল, রুবিনিয়ামের 403 কিলোজুল, সিজিয়ামের 376 কিলোজুল। এভাবে যে কোনো একটি গ্রুপে পর্যায় সারণীর যে কোনো একটি গ্রুপে মৌলসমূহের আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে কমতে থাকে। এখন থেকে আমরা পর্যায়ভিত্তিক ধর্ম। মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্মের সাথে আয়নীকরণ শক্তির একটা সম্পর্ক রয়েছে। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া এই একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তো আয়নীকরণ শক্তির মান কিছু ব্যতিক্রম ছাড়া দুই একটা ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তার কারণ হলো যে মৌলসমূহের একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোনো নতুন শক্তি স্তরের সৃষ্টি হয় না, একই শক্তি স্তরে নতুন ইলেকট্রন সংযোগ ঘটে। এতে তার নিউক্লিয়ার চার্জের বৃদ্ধি পায়, কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াস বহিস্থ শক্তি স্তরকে সজোরে আকৃষ্ট করে। এতে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে অধিক শক্তির প্রয়োজন হয়, বিধায় একই পর্যায়ে মৌলসমূহের আয়নীকরণ শক্তির মান সাধারণত বাড়তে থাকে। দু একটি ব্যতিক্রম করা। এখানে আমি আয়নীকরণ শক্তির বিপরীতে পারমাণবিক সংখ্যার একটা লেখচিত্র অঙ্কন করেছি, তোমরা দেখো। আজকে আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করব এই অ্যাটমিক নাম্বার ভার্সাস আয়নাইজেশন পটেনশিয়াল। এখানে এদিকে x অক্ষ বরাবর আমি দেখিয়েছি পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা 5, 10, 15, 20। x অক্ষ বরাবর পারমাণবিক সংখ্যা দেখানো হয়েছে, আর y অক্ষ বরাবর দেখানো হয়েছে মৌলের আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল। তো একই পর্যায়ে কতগুলো মৌল আছে এখানে, একই পর্যায়ের মৌল, আয়নীকরণ শক্তির মান কিভাবে বৃদ্ধি পায় এবং কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে তা দেখানো হয়েছে। এই তিনটা ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে যে আমরা দেখতেছি নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে, ফসফরাস সালফারের ক্ষেত্রে, এবং এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। এখানে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। তার কারণ হলো আয়নীকরণ শক্তি কিছু নিয়ামকের উপর প্রভাব বিস্তার রাখে। প্রথমত হচ্ছে যে একই গ্রুপে মৌলসমূহের আকার বৃদ্ধির সাথে সাথে তার আয়নীকরণ শক্তির মান কমতে থাকে, এটি হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আর উপশক্তি স্তর বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের উপশক্তি স্তর বৃদ্ধির সাথে সাথে একই পর্যায়ে তার আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। আয়নীকরণ শক্তির মান এই সময় বৃদ্ধি পেতে থাকে। ব্যতিক্রম সহ কিছু ব্যতিক্রম ছাড়া আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, এটি হলো পর্যায়ভিত্তিক সম্পর্ক। আবার অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের আয়নীকরণ শক্তির মান সাধারণত কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তো আমরা দেখি প্রথমে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1,
এইগুলো তার আয়নীকরণ শক্তির মান প্রায় 1500 থেকে নিচে প্রায় 1300-র মতো হবে। এরপরে দেখতেছি হিলিয়াম, এর আয়নীকরণ শক্তির মান এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আয়নীকরণ শক্তির মান হিলিয়ামের বেশি দেখা যাচ্ছে, কারণ নিষ্ক্রিয় মূল্য তার ইলেকট্রন বিন্যাসের অটোনমাস এনার্জি লেভেলের ইলেকট্রন হচ্ছে 1s2। এরপরে দেখি আমরা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3 এবং তার আয়নীকরণ শক্তির মান 500 এর কাছাকাছি, 500 এর মতো, কারণ এখানে কমে যাচ্ছে, কারণ এটা ধাতব মূল্য এর জন্য। এরপরে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তার আয়নীকরণ শক্তির মান হচ্ছে প্রায় 1000 থেকে কম। এরপরে দেখতেছি তার আয়নীকরণ শক্তির মানটা কমে গেছে। বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। পারমাণবিক সংখ্যা যদিও বাড়ছে, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, বোরনের মধ্যে 5, কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই পর্যায়ে এই বোরনের আয়নীকরণ শক্তির মান বাড়ার কথা ছিল, কিন্তু বাড়ে নাই। তার একমাত্র কারণ হলো এটি হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। ওই অর্ধপূর্ণ পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, 2s2 ইলেকট্রন এখানে রয়েছে, কিন্তু এখানে 2s2p1 ইলেকট্রন রয়েছে। অর্ধপূর্ণ না হওয়ার কারণে এর আয়নীকরণ শক্তির মান কম, বেরিলিয়ামের চেয়ে বোরনের কম। কার্বনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সেটি বোরন থেকে তার আয়নীকরণ শক্তির মান বাড়ছে। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে বাড়ছে, অক্সিজেনের জায়গা কমে গেছে। তার কারণ হলো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে একটু বেশি। তার কারণ হলো ইলেকট্রন বিন্যাস হতে দেখি যে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ পি অরবিটাল রয়েছে, অন্যদিকে অক্সিজেনের বেলায় এটি অর্ধপূর্ণ নয়। বিদায় অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান নাইট্রোজেন অপেক্ষা কম। আবার ফ্লুরিনের বাড়ছে, নিয়নের তো অবশ্যই বাড়ে। উল্লেখ্য যে নিষ্ক্রিয় মৌলগুলার আয়নীকরণ শক্তির মান দেখা যাচ্ছে বেশি, কারণ এটি দ্বিত্বক 1s2 অথবা s2p6 আর অষ্টকপূর্ণ থাকে। দ্বিত্বকপূর্ণ বা অষ্টকপূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় মৌলগুলার আয়নীকরণ শক্তির মান সচরাচর বাড়ে, কারণ অষ্টক ভেঙে ইলেকট্রন অপসারণ করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, বিধায় এই নিষ্ক্রিয় মৌলগুলার আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। আবার দেখি নিয়ন থেকে নেমে আসে সোডিয়াম, এটা ক্ষার ধাতু, যার কারণে তার আয়নীকরণ শক্তির মান এখানে কমে গেছে, তার এই পারমাণবিক সংখ্যা 11। ম্যাগনেসিয়ামের আবার বাড়ছে, অ্যালুমিনিয়ামের আবার কমে গেছে, কারণ ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। তার কারণ হলো ম্যাগনেসিয়ামের বহিস্থ শক্তি স্তর 3s2 আর অ্যালুমিনিয়ামের বহিস্থ শক্তি স্তর s2p1। এটি পূর্ণ অরবিটাল থাকার কারণে, s2 পূর্ণ অরবিটাল থাকার কারণে ওই 1s2 এর মতো ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। সিলিকনের একটু বাড়ছে, ফসফরাসের বাড়ছে, সালফারের এসে কিছুটা কমে গেছে, কারণ ফসফরাসের মধ্যে অর্ধপূর্ণ পি অরবিটাল রয়েছে বহিস্থ শক্তি স্তরে, যার কারণে সালফারের চেয়ে ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি। সালফার থেকে পরে আমরা ক্লোরিনের দিকে যাই, এরপরে বাড়ছে আর্গন, নিষ্ক্রিয় মূল হওয়ার কারণে বাড়ছে। তারপরে এখান থেকে নেমে এসে আমরা দেখলাম যে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান আবার কমে গেছে। ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান কমে গেছে। তারপর ক্লোরিন করে ক্লোরিন না এটার উপরে সালফার করে ক্লোরিন, এটা ক্লোরিন। আর্গন থেকে সরাসরি নেমে এসে এখানে আসছে আর্গন পটাশিয়াম, আর্গন 18 পটাশিয়াম, এটা পটাশিয়াম। হ্যাঁ, আর্গন থেকে সরাসরি নেমে এটা হলো ক্লোরিন। আর্গন থেকে সরাসরি নেমে এসে পটাশিয়াম ক্ষার ধাতুর কারণে এর ইলেকট্রন বিন্যাসের সর্বাধিক বহিস্থ শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকার কারণে তার আয়নীকরণ শক্তির মান কম হয়। সহজে এই একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করা যায় K+। অন্যদিকে আবার ক্যালসিয়ামের বেলা দুটি ইলেকট্রন রয়েছে, যার কারণে পটাশিয়ামের থেকে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেড়েছে। এইভাবে আমরা অনুধাবন করতে পারি
একটা আয়নীকরণ শক্তিটা একই গ্রুপে কিভাবে পরিবর্তিত হয় এবং একই পর্যায়ে কিছু ব্যতিক্রম ছাড়া এই আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে এবং কিভাবে পরিবর্তিত হয় তা আমরা অনুধাবন করতে পারি। এটা হচ্ছে মৌলসমূহের আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক সম্পর্ক।